সেই মুহূর্তে উঠে দাঁড়ালেন। বাবা তাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু কাকা অসম্ভব শক্তিশালী হয়ে উঠলেন। এক ধাক্কায় বাবাকে সরিয়ে দিয়ে দরজার দিকে এগোতে লাগলেন। আমরা সবাই তখন কাকাকে ধরতে গেলাম। ঠাকুরদা চিৎকার করে গায়ত্রী মন্ত্র পড়তে শুরু করলেন। কাকা হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে পেছন ফিরে আমাদের দিকে দেখলেন, কিন্তু সেটা আর আমাদের কাকা ছিল না। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে, কোনো মনি নেই সেই চোখে। মুখে একটা বিকৃত হাসি। তারপর একটা অদ্ভুত কণ্ঠস্বর বেরোলো কাকার মুখ থেকে, কিন্তু সেটা কাকার কণ্ঠ ছিল না। সেটা ছিল নারী এবং পুরুষের মিশ্রিত একটা কণ্ঠ, অদ্ভুত রকম মিষ্টি অথচ ভয়ানক। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা, নমস্কার নেবেন। আমি জয়দেব মালাকার। মুর্শিদাবাদের কান্দির কাছে রানীপুর গ্রাম থেকে আপনাকে এই চিঠি লিখছি। আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু আমাদের গ্রামে আপনার নাম শুনেছি আপনি নাকি এখানেই কোথাও একটা চাকরি করেন। হ্যাঁ জয়দেব, ঠিকই শুনেছ। আমি কাঁদিতেই চাকরি করি। আমি এখন বহরমপুরেই থাকি এবং এখান থেকে কাঁদি রোজ যাতায়াত করি। যাই হোক, চিঠিতে ফিরি। আজকে সাহস করে কলম ধরলাম, কারণ আমার পরিবারে যা ঘটেছে, যা এখনো ঘটে চলেছে, তা না লিখতে পারলে আমার বুকের ভেতরটা ফেটে যাবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি আজ যা লিখছি তার প্রতিটি শব্দ সত্যি। আমার ছোট কাকা বিমল কৃষ্ণ মালাকারের ওপর যে অভিশাপ নেমে এসেছিল তা আজও আমাদের পরিবারকে গ্রাস করে চলেছে। ঘটনাটা ঘটেছিল প্রায় 15 বছর আগে। তখন আমার বয়স মাত্র 11। ছোট কাকা তখন 23-24 বছরের যুবক, পড়াশোনায় খুব ভালো। কলকাতার একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের পরিবার গরিব, কিন্তু কাকার মেধা দেখে গ্রামের প্রধান পড়ার খরচ চালাতে রাজি হয়েছিলেন। সবাই বলতো কাকার নাকি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেই বছর কার্তিক মাসের এক অমাবস্যার রাত। নিশুতি রাতে হঠাৎ কাকা ঘুম থেকে উঠে পড়লেন। তখন রাত প্রায় 2 কি 2:30 বাজে। কাকা পরে বলেছিলেন যে মনে হয়েছিল কেউ যেন তার নাম ধরে ডাকছে, একটা মিহি করুণ কণ্ঠস্বর। মাঝরাত্রে কে ডাকছে দেখার জন্য কাকা বাইরে বেরিয়ে এলেন। তখন আমরা সবাই ঘুমে অচেতন। কাকা বলেছিলেন উঠানে এসে দাঁড়াতেই তিনি নাকি দেখলেন একটা সাদা শাড়ি পরা মহিলা আমাদের বাড়ির সীমানার বাইরে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। চাঁদ তখন নেই, শুধু তারাগুলোর আবছা আলো। সেই মূর্তিটা কাকাকে ইশারায় কাছে ডাকছে। কাকা প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু পরে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেন। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলেছে। কাকা ধীরে ধীরে বটগাছটার কাছে এগিয়ে গেলেন। কাছে যেতে দেখলেন সেটা সত্যিই একজন নারী। তার মুখ অপূর্ব সুন্দর, কিন্তু
অসম্ভব ফ্যাকাশে। চোখ দুটো যেন কুয়োর মতো গভীর এবং নিঃসীম। সে কাকাকে দেখে মিষ্টি হেসে বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? কাকা পরে বলতেন যে সেই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হয়েছিল যে এটা একটা সাধারণ পথিক রাত্রে হয়তো পথ হারিয়ে ফেলেছে। কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি তার শির দ্বারা বেয়ে উঠে যাচ্ছিল। তিনি তখন ভাবেননি মধ্যরাত্রে এরকম একটা জায়গায় একা একজন যুবতী মহিলা কি করে পথ হারিয়ে পড়তে পারেন। যাই হোক, তবুও কাকা বাড়িতে গিয়ে একটা পেতলের গ্লাসে জল ভরে নিয়ে এলেন। সেই নারী সেই জল একেবারে সবটা শেষ করে ফেলল। তারপর গ্লাসটা ফেরত দিল। কাকা বলেছিলেন ঠিক সেই মুহূর্তে নারীটির চোখে তিনি একটা অদ্ভুত আভা দেখেছিলেন। তারপর সেই নারী হাত বাড়িয়ে কাকাকে স্পর্শ করল। কাকা অনুভব করলেন যেন একটা বরফের মতো ঠান্ডা হাত তার মাথায় লাগল। তৎক্ষণাৎ তার সারা শরীর অসাড় হয়ে গেল। চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। পরে যখন কাকার জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। কাকা পড়ে আছেন বটগাছের নিচে মাটিতে। কপালে একটা কালো ছোপের মতো দাগ। সেই দাগ আজও আছে, কোনোভাবেই যায় না। আমার ঠাকুরদা এবং বাবা কাকাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে এলেন। কাকা প্রথমে কিছুই মনে করতে পারছিলেন না। তারপর ধীরে ধীরে রাতের ঘটনা তার মনে পড়ে গেল। গ্রামের বুড়ো ঠাকুরদাদারা শুনে আঁতকে উঠলেন। বললেন, বিমল, তুই নিশির ডাকে সাড়া দিয়ে ফেলেছিস বাবা, এইটা মহা ভুল হয়েছে। আমরা তো ছোট ছিলাম, আমরা তখন কথাটার মানে বুঝিনি। পরে জানলাম মধ্যরাত্রে যখন কেউ নাম ধরে ডাকে সে নাকি আসলে নিশি, এক ভয়ঙ্কর অপদেবতা। তার ডাকে যে সাড়া দিয়ে বাইরে যায় তার ওপর নিশি ভর করে। নিশি আর তাকে ছাড়ে না। প্রথম কয়েকদিন কিছুই হলো না। কাকা স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর আবার পূর্ণিমার রাতে ঘটনা শুরু হলো। সেই রাতটা আমার মনে আছে যেন গতকালেরই কথা। আমি আর কাকা একই ঘরে শুতাম। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল যেন নখ দিয়ে কেউ কাঠের দরজায় আঁচড় কাটছে। আমি উঠে বসে দেখলাম কাকা বিছানায় নেই, ঘরের দরজা খোলা। আমি ভয়ে ভয়ে উঠে দরজার কাছে গেলাম। উঠানে চাঁদের আলোয় দেখলাম কাকা বটগাছের দিকে হাঁটছেন, কিন্তু তার হাঁটা অদ্ভুত, যেন পা মাটিতে পড়ছে না। মনে হচ্ছে কাকা যেন ভেসে যাচ্ছেন। আমি ডাকলাম, কাকা, কিন্তু কাকা পেছন ফিরে তাকালেন না। আমি বাবাকে ডাকতে গেলাম। বাবা আর ঠাকুরদা দৌড়ে এলেন। আমরা 3 জন কাকার পিছু পিছু বটগাছের কাছে গেলাম। দেখলাম কাকা বটগাছের নিচে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার সামনে কেউ নেই। কাকা যেন কার সঙ্গে মৃদু স্বরে কথা বলছেন। আমরা খুব কাছে গিয়ে শুনলাম কাকা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে ডাকছো, আমি যাব আমি। বাবা কাকার কাঁধে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে কাকা চিৎকার করে উঠলেন। এমন করুণ এক চিৎকার যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তারপর কাকা মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ঠাকুরদা কাকার চোখে মুখে জল ছিটিয়ে দিলেন। কাকার জ্ঞান ফিরতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। জ্ঞান ফেরার পর কাকা বললেন, সে আবার এসেছিল, সেই মেয়েটা। সে আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। বলছিল আমার কলকাতা যাওয়ার কোনো দরকার নেই,
তার সঙ্গে আমি এক অন্য জগতে যাব, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমরা সবাই বুঝলাম ব্যাপারটা খুবই গুরুতর। গ্রামের ওঝা ডেকে আনা হলো। তিনি বললেন, প্রতি পূর্ণিমা আর অমাবস্যায় এসে নাকি নিশি তাকে ডাকবে, আর একদিন এই ছেলে তার হাত থেকে বাঁচতে পারবে না। ওঝা একটা সুতোর কবচ দিলেন, বললেন এটা গলায় পড়ে থাকতে, আর রাতে ঘরের চারপাশে নিম পাতা আর সর্ষে ছড়িয়ে রাখতে। প্রথম কয়েক মাস এই ব্যবস্থা কাজ করল, কিন্তু ধীরে ধীরে কাকার অবস্থা আরও খারাপ হতে লাগল। কাকা দিন দিন চুপচাপ হয়ে গেলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, সারাদিন জানলার কাছে বসে থাকতেন, বটগাছের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। রাতে ঘুমাতেন না। বাবা কাকার পাশে বসে পাহারা দিতেন। এক রাতের ঘটনা আমার এখনো মনে আছে। সেটা ভাদ্র মাসের এক ঝড়ের রাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে গাছপালা দুলছে। ঘরের ভিতর আমরা সবাই ছিলাম। হঠাৎ বিদ্যুতের আলোয় জানলার বাইরে একটা মুখ দেখা গেল, সাদা ফ্যাকাশে, চুলটা উস্কো খুস্কো। সেই মেয়েটা। সে জানলা দিয়ে ভেতরে তাকিয়ে আছে, সরাসরি কাকার দিকে। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। কাকা সেই মুহূর্তে উঠে দাঁড়ালেন। বাবা তাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু কাকা অসম্ভব শক্তিশালী হয়ে উঠলেন। এক ধাক্কায় বাবাকে সরিয়ে দিয়ে দরজার দিকে এগোতে লাগলেন। আমরা সবাই তখন কাকাকে ধরতে গেলাম। ঠাকুরদা চিৎকার করে গায়ত্রী মন্ত্র পড়তে শুরু করলেন। কাকা হঠাৎ থমকে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে পেছন ফিরে আমাদের দিকে দেখলেন, কিন্তু সেটা আর আমাদের কাকা ছিল না। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে, কোনো মনি নেই সেই চোখে। মুখে একটা বিকৃত হাসি। তারপর একটা অদ্ভুত কণ্ঠস্বর বেরোলো কাকার মুখ থেকে, কিন্তু সেটা কাকার কণ্ঠ ছিল না। সেটা ছিল নারী এবং পুরুষের মিশ্রিত একটা কণ্ঠ, অদ্ভুত রকম মিষ্টি অথচ ভয়ানক। সেই কণ্ঠ বলল, বিমল আমার, তোমরা তাকে ধরে রাখতে পারবে না। সে আমাকে জল দিয়েছে, আমি তাকে সঙ্গে নিয়ে যাব। ঠাকুরদা তখন আরো জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। বাবা এবং গ্রামের আরো কয়েকজন মানুষ কাকাকে শক্ত করে ধরে রাখলেন। কাকা ছটপট করতে লাগলেন, অদ্ভুত আওয়াজ করতে লাগলেন। তার মুখ থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো। সেই রাত আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। সকাল হওয়া পর্যন্ত আমরা কাকাকে ধরে রেখেছিলাম। ভোর হতেই কাকা অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমরা একজন তান্ত্রিক বাবাকে ডেকে আনলাম দূর থেকে। সেই বাবা এক সপ্তাহ ধরে কাকার ওপর নানা রকমের পুজো টোনা করলেন। অনেক টাকা খরচা হলো। কাকার অবস্থার কিছুটা উন্নতি হলো, কিন্তু সম্পূর্ণ সুস্থ তিনি হলেন না। তান্ত্রিক বাবা বললেন, নিশির আসল রূপ হলো নাকি এক অতৃপ্ত আত্মা। এই আত্মা বহুকাল আগেই মারা গেছে, কিন্তু এই পৃথিবী ছেড়ে যেতে পারেনি। এটা এখন তরুণদের খোঁজ করে আর তাদের প্রাণ শক্তি শুষে নেয়। বিমলকে এই নিশি ছাড়বে না, কারণ সে এক ভয়ঙ্কর ভুল করেছে। মধ্যরাত্রে নিশির ডাকে সাড়া দিয়েছে। সে এখন নিশির সঙ্গে এক আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করলেন, তাহলে উপায়? তান্ত্রিক বাবা বললেন যে এটার একমাত্র উপায় নাকি সেই বন্ধন ভেঙে ফেলা, কিন্তু সেটা নাকি অসম্ভব কঠিন একটা কাজ। তিনি আরও জানালেন যে এর জন্য একটা মহাযজ্ঞ করতে হবে, যাতে অনেক খরচা হবে, অনেক বিপদও আছে। আপাতত উনি যা করে দিয়ে গেছেন তাতে নিশির শক্তি কিছুটা কমেছে, কিন্তু ভয় সম্পূর্ণ দূর হয়নি। সেই থেকে কাকার জীবন বদলে গেল।
তিনি আর কলকাতা যেতে পারলেন না, পড়াশোনা ছেড়ে দিলেন। ধীরে ধীরে কাকা একটা অন্যরকম মানুষ হয়ে গেলেন। তিনি সবসময় চুপচাপ থাকতেন, মাঝে মধ্যে অদ্ভুত কথা বলতেন, সে এখনো আমার কাছে আছে, আমার সাথেই আছে, আমি তাকে দেখতে পাই, রাতে সে আমার পাশে শুয়ে থাকে, আমার সঙ্গে কথা বলে। কাকার শরীর দিন দিন শুকিয়ে গেল, চোখের নিচে কালো দাগ পড়ল, কপালের সেই কালো ছোপ আরো গাঢ় হলো। কাকা বলতেন রাত্রে নাকি তার আর ঘুম হয় না, কারণ চোখ বন্ধ করলেই সেই মেয়েটাকে সে দেখতে পায়, সে নাকি তার হাত ধরে টানে। আরো ভয়ানক ব্যাপার হলো, ধীরে ধীরে আমাদের পুরো পরিবারে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। আমাদের বাড়িতে রাতে অদ্ভুত শব্দ হতো, দরজা জানলা নিজে নিজে খুলে যেত। কেউ কেউ বলতো রাত্রে সাদা শাড়ি পরা একটা মেয়েকে আমাদের বাড়ির চারপাশে নাকি ঘুরতে দেখেছে। একবার আমার ছোট বোন, তখন তার বয়স এই মাত্র 5 বছর হবে, রাত্রে হঠাৎ উঠে জানলার কাছে দাঁড়িয়ে গেল। আমার মা তাকে ডাকলেন। বোন পেছন ফিরে বলল, মা, বাইরে একটা সুন্দর দিদি আছে, সে আমার সঙ্গে আমাকে খেলতে ডাকছে। মা তখন দৌড়ে গিয়ে বোনকে ধরে নিয়ে এলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন বটগাছের নিচে একটা সাদা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেই রাতের পর থেকে বোন 3 দিন জ্বরে পড়ে রইল। ডাক্তারেরা কিচ্ছু বুঝতে পারলেন না। বোন অসংলগ্ন কথা বলতে লাগলো, মা, দিদি আমাকে নিয়ে যাচ্ছে, দিদি আমার হাত ধরছে। শেষে আবার ওঝা ডেকে পুজো করে তবেই বোনকে সে যাত্রা বাঁচানো গেল। এরপর একে একে আমাদের পরিবারের প্রায় সকলেই কোনো না কোনোভাবে এই অভিশাপের শিকার হতে থাকলো। আমার বাবা একদিন বাথরুমে গিয়েছিলেন, ভয় পেয়ে দৌড়ে বাথরুম থেকে ফিরে এসে বললেন বাথরুমের কোনায় নাকি একজন মেয়ে বসেছিল, ভিজে চুল, তার মুখ ঢাকা। সে তাকিয়েছিল বাবার দিকে। বাবা আলোটা জ্বালতেই সে নাকি অদৃশ্য হয়ে গেল। ঠাকুরদা শেষের দিকে অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, বিমল যে ভুল করেছে তার খেসারত আমাদের পরিবারকেই দিতে হবে। নিশি আমাদের ছাড়বেন না। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা সবাই সাবধানে থাকবে। কাকার এখন বয়স প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখতে 60 বা 70-এর একজন মানুষ মনে হয়। তার চুল পেকে গেছে, মুখ কুঁচকে গেছে। তিনি খুব কম কথা বলেন, বেশিরভাগ সময় ঘরে বসে থাকেন, কাউকে কাছে আসতে দেন না। তিনি বলেন, আমার কাছে এলে তোমাদেরও বিপদ হবে, সে আমার সাথেই আছে, আমার পাশেই আছে। প্রতি পূর্ণিমা আর অমাবস্যায় কাকা অদ্ভুত আচরণ করেন। কখনো চিৎকার করে ওঠেন, কখনো কাঁদেন, কখনো হাসেন। সেই রাতগুলোয় আমরা কাকাকে ঘরে বন্ধ করে রাখি, দরজা বাইরে দিয়ে তালা দিয়ে দিই, কিন্তু তবুও অদ্ভুত অদ্ভুত সব শব্দ শোনা যায়। মনে হয় ঘরের ভেতর যেন দুটো মানুষ বসে কথা বলছে। গত বছর এক পূর্ণিমায় কাকাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। মাঝরাত্রে হঠাৎ একটা ভয়ানক চিৎকার শোনা যায়। আমরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি কাকা মেঝেতে পড়ে আছেন, তার গলায় আঁচড়ের দাগ, যেন কেউ তার গলা চেপে ধরেছিল। কিন্তু ঘরে আর কেউ ছিল না, এমনকি জানালাও বন্ধ ছিল। আমার নিজের ওপরেও কিছু ঘটনা ঘটেছে। একদিন আমি রাতে পড়াশোনা করছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরতেই দেখলাম একটা সাদা ছায়া দেওয়ালের ওপর। সেটা ধীরে ধীরে একটা নারীর আকার নিচ্ছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। বাবা দৌড়ে এসে আলো জ্বালিয়ে দিলেন। না, কিছু নেই, কিন্তু ঘরের তাপমাত্রা হিম শীতল হয়ে গিয়েছিল। সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটল গত অমাবস্যায়। সেদিন রাত্রে আমার মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ তিনি একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পেলেন, কেউ যেন গুনগুন করে গান গাইছে। মা ভাবলেন বোধহয় আমার বোন গান গাইছে, কিন্তু যখন তিনি শব্দটা অনুসরণ করে উঠানে এলেন, দেখলেন বটগাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে পিঠ করে, সাদা শাড়ি, খোলা চুল,
সে দোলা দিয়ে দিয়ে গান গাইছে। মা ডাকলেন, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে পেছন ফিরল। পরে মা বলেছিলেন যে সেই মুখ দেখে তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গিয়েছিল। সেটা মানুষের মুখ নয়, চোখে শুধু দুটো কোটর, তার ভেতর অসীম কালো, নাক নেই, মুখটা বিকৃত, কিন্তু সব থেকে ভয়ানক ছিল সেই মুখে একটা হাসি, কান পর্যন্ত বিস্তৃত একটা কুটিল ভয়ঙ্কর হাসি। মা সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। মাও দুদিন ভীষণ অসুস্থ ছিলেন। এখনও সেই রাতের কথা মনে করলে তিনি ভয়ে কাঁপতে থাকেন। রণদীপদা, এই অভিশাপ আমাদের পরিবারকে গ্রাস করে ফেলেছে। আমরা যতই চেষ্টা করি না কেন, নিশি আমাদের ছাড়ছে না। গ্রামের মানুষ এখন আমাদের বাড়ির আশেপাশে আসতে চায় না, বলে আমাদের বাড়ি নাকি অশুভ। সন্ধ্যার পর কেউ আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় না। আমার ছোট ভাই, যার বয়স এখন 17, সে গত মাসে বাড়ি থেকে পালিয়ে গেছে। সে বলেছে, আমি এই বাড়িতে আর থাকবো না, রাতে আমার ঘুম হয় না, আমার মনে হয় আমাকে কেউ দেখছে অন্ধকার থেকে। আমি নিজেও এখনো ভয় পাই, রাত্রে ভালো করে ঘুমাতে পারি না। প্রতি মুহূর্তে মনে হয় কিছু যেন একটা ঘটবে। আমার দরজায় প্রায় কড়া নাড়ার শব্দ হয়। খুলে দেখি কেউ নেই, কিন্তু বারান্দা দিয়ে একটা ঠান্ডা হাওয়া বইছে, আর একটা অদ্ভুত গন্ধ পাই, পচা ফুলের মতো গন্ধ। গত সপ্তাহে আমাদের পাড়ার একটা ছেলে যে রাত্রে আমাদের বাড়ির পাশ দিয়ে হাঁটছিল, পরদিন সে গ্রামে বলে বেরিয়েছে যে সে নাকি দেখেছে আমাদের বাড়ির ছাদে একটা সাদা মূর্তি দাঁড়িয়েছিল। সেটা নিচের দিকে তাকিয়ে কাউকে যেন খুঁজছিল। তার চুল বাতাসে উঠছিল, কিন্তু সেই রাত্রে নাকি কোনো বাতাসই বইছিল না। কাকা এখনো বলে যান, শীঘ্রই সে আমাকে নিয়ে যাবে, আমি আর থাকতে পারছি না। প্রতিদিন আমার শক্তি কমে আসছে, আমার প্রাণ শক্তি শুষে নিচ্ছে সে। আমাকে সে নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবে। আমরা অনেক জায়গায় গেছি, অনেক ওঝা তান্ত্রিক দেখিয়েছি, কেউ কেউ এসে পুজো করে গেছে। কিছুদিনের জন্য অবস্থা ভালো হয়, তারপর আবার খারাপ হয়। কেউ বলে এই অভিশাপ মোচনের একমাত্র উপায় নাকি নিশিকে তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেওয়া, অর্থাৎ কাকাকে তার হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা তা করতে পারি না। আমি জানি না এর শেষ কোথায়। প্রতিদিন ভয়ে ভয়ে কাটাই। রাত হলে আতঙ্ক শুরু হয়, কখন কি ঘটবে কে জানে। কাল রাত্রেই তো আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমার বোন রাতে বাথরুম থেকে ফিরে এসে বলল, আয়নায় সে নাকি একটা অন্য মুখ দেখেছে। নিজের পেছনে কাঁধের উপর দিয়ে সেটা নাকি আয়নায় উঁকি মারছে। সাদা মুখ, লাল চোখ। বোন চিৎকার করতেই সেটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু আয়নার উপর তখনও আমরা গিয়ে দেখলাম যে একটা হাতের ছাপ রয়ে গেছে, লম্বা সরু সরু আঙুলের ছাপ। রণদীপদা, আমি এই চিঠি লিখছি খুব অসহায়তা থেকে। অলৌকিকের সন্ধানে তো এত মানুষ দেখেন, এত কমেন্টস পড়ে, তাদের মধ্যে যদি কেউ আমাকে বলে দেন যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা, তাহলে আমি খুব বাধিত থাকব। আমি জানি যে এই চিঠিতে সব কিছু লেখা সম্ভব হয়নি। আরও অনেক ঘটনা আছে, এমন অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমরা প্রতিদিন ভোগ করে চলেছি। প্রতি রাত্রে নতুন কিছু না কিছু ঘটছে। আমার মনে হয় এই অশুভ শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমাদের বাড়ির বট গাছটা এখন এক ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ আর সেই গাছের ছায়া মানায় না। বলে ওই গাছটার চারপাশে নাকি একটা অশুভ আবহাওয়া থাকে সবসময়। এমনকি পাখিরাও আর সেই গাছে বাসা বাঁধে না। গাছটা যেন মরে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে পরবর্তীতে আমি আরও বিস্তারিতভাবে লিখব। আরও অনেক ঘটনা আছে যেটা এই একটা চিঠিতে লেখা সম্ভব হলো না। আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ বা সাহায্য পেলে আমরা কৃতজ্ঞ থাকব। আমি প্রতিদিন প্রার্থনা করি এই অভিশাপ থেকে আমাদের মুক্তি মিলুক, কিন্তু মনে হয় নিশি আমাদের আর ছাড়বে না। আজ রাত্রেও আবার অমাবস্যা। ভয় লাগছে কি ঘটবে। কাকাকে আবার ঘরে বন্ধ করে রাখতে হবে। আমরা সবাই আবার রাত জেগে থাকব। প্রার্থনা করব যেন রাতটা ভালোই ভালোই কেটে যায়, একটা নতুন সকাল আসে।
রণদীপদা, আপনার জবাবের অপেক্ষায় রইলাম। জয়দেব মালাকার, রানীপুর, কাঁদি, মুর্শিদাবাদ। জয়দেব, অনেক ধন্যবাদ এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। তোমার পরিবারের জন্য আমাদের অর্থাৎ টিম অলৌকিকের সন্ধানের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের এই বিপদ খুব তাড়াতাড়ি কেটে যায়। এই ঘটনাটা যারা শুনছো, যারা এই মুহূর্তে অলৌকিকের সন্ধানে ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে আছো, তোমাদের যদি কোনো উপায় জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিও, তাহলে হয়তো জয়দেবের একটু সুবিধা হয়। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শতাব্দী দাস, আলিপুরদুয়ার থেকে। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, নমস্কার। আমার নাম শতাব্দী দাস। আমি আলিপুরদুয়ার থেকে আপনাকে এই চিঠি লিখছি। আপনাদের চ্যানেল সম্পর্কে আমি শুনেছি আমার এক কলেজের বন্ধুর থেকে। সে বলেছিল আপনারা এরকম সত্যি অলৌকিকের ঘটনা পড়ে শোনান, মানুষের অভিজ্ঞতা সংগ্রহ করেন। তাই আজ সাহস করে কলম ধরলাম। গত মাস চারেক আগে আমার জীবনে যা ঘটেছে তা লিখতে গেলে এখন আমার হাত কাঁপছে, কিন্তু আমার মনে হয় যে না লিখলে বোধহয় আমি পাগল হয়ে যাব। আমার বিয়ে হয়েছে মাত্র মাস 6। স্বামী তিমির দাস, তিনি পেশায় শিক্ষক। এই বছরের মার্চ মাসে তিমির রাজাভাত খাওয়ায় আলিপুরদুয়ারের একদম শেষ প্রান্তে ট্রান্সফার হয়ে গেল। সেখানে একটা ছোট স্কুল, মূলত আদিবাসীরাই পড়াশোনা করে সেখানে, জঙ্গলের ধারে, যেখানে বক্সা টাইগার রিজার্ভ শুরু। তিমির খুব খুশি হয়েছিল, বলেছিল এতদিন কলকাতার গোলমালে ছিলাম, এইবার একটু শান্তিতে থাকবো প্রকৃতির কাছে। আমিও খুশি হয়েছিলাম, ভেবেছিলাম একটা নতুন জীবন শুরু হবে, কিন্তু জানতাম না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। জুন মাসে আমরা রাজাভাত খাওয়া পৌঁছালাম। গ্রামটা খুবই ছোট, চারপাশে ঘন জঙ্গল। স্কুলের প্রিন্সিপাল অমিত সরকার আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিলেন। একটা পুরনো কাঠের বাংলো, স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। বাংলোটা জঙ্গলের একদম কিনারায়, চারপাশে শাল, সেগুন, শিমুল গাছ, ঘন নিবিড়। বাংলোটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল। পুরনো, জরাজীর্ণ, কাঠের দেওয়াল, টিনের ছাদ, 2টো ঘর, একটা রান্নাঘর, একটা ছোট বারান্দা। এই বাড়ির মালিক নাকি বছর 10 আগে মারা গেছেন, তারপর থেকে বাড়িটা প্রায় বন্ধই পড়েছিল। প্রিন্সিপাল স্যার বললেন, এই জায়গায় তো বাড়ি ভাড়া পাওয়া খুব মুশকিল, এটাই একমাত্র ফাঁকা ছিল, তবে চিন্তা করবেন না, কিছুদিন পরেই অভ্যস্ত হয়ে যাবেন। তিমিরের অবশ্য বাড়িটা বেশ পছন্দ হয়েছিল। তিমির বলল, না না, কোনো অসুবিধা নেই স্যার, আমরা ম্যানেজ করে নেব। প্রথম রাতটা ছিল ভয়ঙ্কর। সন্ধ্যা নামতেই চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এলো যে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। জঙ্গল থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল, পাখির ডাক, পোকামাকড়ের শব্দ, আর মাঝে মধ্যে কোনো প্রাণীর গর্জন। রাত প্রায় 10টা বাজে। আমরা খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম। ঘরে শুধু একটা পুরনো পাখা, সেটা চালালাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঠিক কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, কিন্তু মাঝরাত্রে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঠক ঠক ঠক, কেউ যেন দেওয়ালে আস্তে আস্তে নক করছে। আমি চোখ খুললাম, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। শব্দটা আবার এলো, এবার ঘরের অন্য দিকের দেওয়াল থেকে। আমি তিমিরকে ধাক্কা দিলাম, বললাম, এই শুনছো? তিমির ঘুমিয়েছিল, বলল, কি হয়েছে? শোনো শোনো, দেওয়ালে কেউ একটা নক করছে মনে হচ্ছে। তিমির কান পাতল, তখন আবারও শব্দ এলো। এবার তিমিরও শুনতে পেল। সে উঠে বসলো, বলল, হয়তো বাতাসে কোনো ডাল লাগছে, সেই জন্য শব্দ হচ্ছে। শুয়ে পড়ো, অনেক সারাদিন অনেক হেক্টিক গেছে, ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার
আমার ঘুম আসলো না। আমি বললাম, না 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 শোনো, আমার এরকম মনে হচ্ছে না, চলো একবার চেক করি প্লিজ। তিমির আলো জ্বালালো, টর্চ নিয়ে বাইরে গেল চেক করতে। আমি ভয়ে ভয়ে বিছানায় বসে রইলাম। মিনিট 5 পর তিমির ফিরে এলো, বলল, আরে কিছু নেই, বোধহয় কোনো বন্য প্রাণী ঠকঠক করছিল, ও তুমি অত চাপ নিও না, চলো শুয়ে পড়ো। কিন্তু সেই শব্দ আর থামল না। পুরো রাত ধরে মাঝে মধ্যেই সেই ঠক ঠক শব্দ হতে থাকলো, কখনো এই দেওয়ালে, কখনো আরেকটায়, কখনো দরজায়। ভোর হওয়া অবধি আমরা দুজন জেগে রইলাম। পরদিন সকালে স্থানীয় লোকদের একটু জিজ্ঞাসাবাদ করলাম। একজন বুড়ো, সেখানকার আদিবাসী লোক, নাম তার বুধিয়া, সে বলল, ওই বাড়িতে থাকবেন না দিদি, ওটা ভালো বাড়ি নয়, ওখানে কিছু আছে। কি আছে? আমি জিজ্ঞেস করলাম। বুধিয়া মাথা নাড়ল, বলল, তা বলতে পারবো না, কিন্তু ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি ভালো মৃত্যু পাননি। জঙ্গলে একদিন গিয়ে আর বেরেননি। তারপর থেকে ওই বাড়িতে কেউ থাকতে পারে না দিদি, কেউ থাকতে পারে না। তিমির এসব কথায় বিশ্বাস করলো না, বলল, হ্যাঁ এসব কুসংস্কার, আমরা শিক্ষিত মানুষ, ভূতে বিশ্বাস করবো কেন? হ্যাঁ। কিন্তু আমার মন খারাপ লাগছিল। ঠিক করলাম, ঠিক আছে কিছুদিন দেখি, হয়তো নতুন জায়গায় আসার জন্য মনটা এরকম হচ্ছে, হয়তো হ্যালুসিনেশন। দ্বিতীয় রাতেও কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকলো। রাত তখন প্রায় 1টা। আমি আধো ঘুমিয়েছিলাম। হঠাৎ শুনলাম ছাদে কেউ একটা হাঁটছে, পায়ের শব্দ। টিনের ছাদ, তাই সেই শব্দটা আরো ভয়ঙ্কর, আরো জোরে শোনাচ্ছে। ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ধীরে ধীরে একদম সমান তালে কেউ হেঁটে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমি তিমিকে ধাক্কা দিলাম, এই তিমি, ছাদে কেউ একটা হাঁটছে মনে হচ্ছে। তিমির উঠে বসলো। আমরা দুজনেই শুনতে পেলাম ছাদে কেউ হাঁটছে, স্পষ্ট পায়ের শব্দ। তিমির টর্চ নিয়ে বাইরে গেল। আমি জানলা দিয়ে দেখছিলাম। তিমির টর্চের আলো ফেলে ছাদের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু দেখা গেল না, কিচ্ছু না, কেউ নেই। সে ফিরে এসে বলল, কিছু নেই, হয়তো বাঁদর টাদর হতে পারে। তো সেই পায়ের শব্দ বাঁদরের মতো ছিল না, ভারী সমান তালে সেই শব্দ শোনা যাচ্ছিল। পরদিন সকালে প্রিন্সিপাল স্যার এসে বললেন, আচ্ছা আপনাদের জন্য বরং আমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দিই, ঠিক আছে? আমার একজন চেনা মেয়ে আছে, নাম সোনালি, স্থানীয় আদিবাসী মেয়ে, রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব ওই করে দেবে। আমি বরং তাকে বলে দেবো আজকে দুপুরে আসতে, ঠিক আছে? আমি খুব খুশি হলাম, ভাবলাম একটা মানুষ থাকলে বেশ ভালো হবে, দিনের বেলা অন্তত একা থাকতে হবে না। দুপুরবেলা সোনালি এলো। বছর 18-19 হবে। ছিপছিপে চেহারা, কালো গায়ের রং, ছোট চুল, পরনে একটা ব্লাউজ আর মেরুন রঙের শাড়ি, মুখে একটা অদ্ভুত হাসি। সেই হাসি দেখে আমার কেমন যেন একটু অস্বস্তি হলো। তুমি সোনালি? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটা মাথা নাড়ল, কিছু বলল না, শুধু আবার হাসলো। তুমি কথা বলতে পারো না? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ দিদি, বলতে পারি, খুব মৃদু স্বরে সোনালি বলল। আমি তাকে কাজগুলো বুঝিয়ে দিলাম। সোনালি মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু কিছু বলল না। সারা দিন সে চুপচাপ কাজ করলো, রান্না করলো, ঘর পরিষ্কার করলো। কাজকর্ম কিন্তু ভীষণ পরিষ্কার আর একদম এফিশিয়েন্ট। কিন্তু তার ব্যবহারে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সোনালির চোখ দুটো অদ্ভুত রকমের চকচকে, আর সে হাসি, মানে মাঝে মধ্যে অকারণে হাসছে, কথা বলছে না, কিন্তু নিজের মনে হেসে চলেছে, এবং সেটা বেশ অদ্ভুত। সন্ধ্যায় সোনালি চলে গেল, বলল পরদিন আবার আসবে। তিমির বলল, এই মেয়েটাকে একটু অদ্ভুত মনে হলো না? আমি বললাম, হ্যাঁ হয়তো লাজুক স্বভাবের, কিছুদিন পর ঠিক হয়ে যাবো, ভেবো না। সেই রাত্রে কিন্তু আবার সেই শব্দ শুরু হলো। এবার শুধু দেওয়ালে নখ নয়, এবার একটা ফিসফিসানি শব্দ শোনা গেল। মনে হলো কেউ আমাদের নাম ধরে ডাকছে।
আমি তিমিরের হাত শক্ত করে ধরলাম, বললাম, শুনছ, শুনতে পাচ্ছ? তিমির মাথা নাড়ল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। শতাব্দী, আমরা দুজনেই বিছানায় শক্ত করে বসে রইলাম। সেই ভেশভিশানি পুরো রাত চলল, কখনো জানলার কাছ থেকে, কখনো দরজার কাছ থেকে, আবার কখনো বা ছাদ থেকে। পরদিন সকালে আমরা প্রিন্সিপাল স্যারকে বললাম পুরো ঘটনা। স্যার বললেন, জঙ্গলের কাছে এরকম হয়, প্রাণীদের শব্দ অনেক সময় মানুষের গলার মতো মনে হয়। তাছাড়া নতুন জায়গা তো, হয়তো একটু ভয় পাচ্ছ, ভয় পেলে কিন্তু মানুষের কল্পনাটা বেশি কাজ করে। সব চিন্তা করো না, কিচ্ছু হবে না, 2 দিন দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম, বা আমরা জানতাম যে এটা কল্পনা নয়, কারণ আমরা দুজনেই স্পষ্ট শুনেছিলাম। সোনালি সেদিন আবার কাজে এলো। সে কাজ করতে লাগলো নিঃশব্দে। দুপুরবেলা আমি রান্নাঘরে গেলাম জল খেতে। দরজার ফাঁক দিয়ে দেখলাম সোনালি একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার ঠোঁট নড়ছে। সে যেন কারুর সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে আর কেউ নেই। আমি দরজা খুলে ঢুকলাম, বললাম, এই সোনালি, তুই কার সঙ্গে কথা বলছিস? সোনালি চমকে পেছন ফিরল, তার মুখে সেই অদ্ভুত হাসি। সে বলল, কেউ নেই দিদি, আমি শুধু নিজের মনেই কথা বলছি। না না না, আমি তো দেখলাম তুই কারুর সঙ্গে একটা কথা বলছিলি। না দিদি, আমি গান গাইছিলাম আমাদের আদিবাসী ভাষায়। সোনালি মাথা নাড়ল। আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগল। সেদিন বিকেলে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ মনে হলো একটা অদ্ভুত শব্দ শুনছি, মনে হচ্ছে কেউ কিছু চিবাচ্ছে। আমি উঠে শব্দের উৎস খুঁজতে লাগলাম। মনে হলো শব্দটা আসছে বাড়ির পিছন থেকে। আমি আস্তে আস্তে পেছনে গেলাম। দেখলাম সোনালি সেখানে বসে আছে একা, তার সামনে একটা প্লাস্টিকের প্যাকেট খোলা। আমি ভালো করে দেখলাম আজ সকালে তিমির যে মাছ কিনে এনেছিল, সেই মাছের আঁশ, কানকো, নাড়িভুড়ি আমি সেগুলো পরিষ্কার করে ফেলে দেওয়ার জন্য ওই প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম। আর সোনালি সেই কাঁচা মাছের আঁশ, কানকো তুলে তুলে মুখে দিচ্ছে। তার মুখ মাছের রক্তে লাল হয়ে গেছে, আর সে খিলখিল করে হাসছে, এক অস্বাভাবিক ভয়ঙ্কর হাসি। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, সোনালি, এটা কি করছিস তুই? সোনালি পেছন ফিরল, আর তার চোখ দুটো, সেই চোখ দুটো ছিল একদম লাল, রক্তের মতো লাল। আর সেই হাসি, সেই মুখ ভর্তি রক্ত ও আঁশ, আমি এখনো ভাবলে আমার শরীরটা কেমন খারাপ হতে শুরু করে। দিদি, সোনালি বলল। তার গলার স্বর অদ্ভুত রকম শোনাচ্ছে এখন। সে বলতে লাগলো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি পেছনে সরে গেলাম। তিমিরকে ডাকলাম, তিমির দৌড়ে এলো। সোনালিকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তিমির চিৎকার করে উঠল, এখনই বাইরে যাও। সোনালি উঠে দাঁড়ালো। তার মুখ থেকে সেই হাসি মুছে গেছে। সে মাথা নিচু করে চলে গেল, কোনো কথা বলল না। তিমির আমাকে ভেতরে ধরে নিয়ে গেল, বলল, ও মনে হয় পাগল, নিশ্চয়ই মানসিক কোনো সমস্যা আছে। কিন্তু আমি জানতাম এটা শুধু মানসিক সমস্যা নয়। সেই চোখ, সেই লাল চোখ, সেই হাসি, কোনোটাই স্বাভাবিক ছিল না। সেই রাতে সব থেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত অনুভূতিতে। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি চোখ খুললাম। জানলার ওপাশে
কাঁচের ও প্রান্তে একটা মুখ, সোনালির মুখ। সে জানলা দিয়ে ভেতরে উঁকি মারছে, সরাসরি আমার দিকে তাকিয়ে। তার চোখ দুটো জল জল করছে অন্ধকারে, মুখে সেই ভয়ঙ্কর হাসি। আমি চিৎকার করে উঠলাম। তিমির লাফিয়ে উঠল, আলো জ্বালল। জানলার দিকে তাকিয়ে আমরা দেখলাম কেউ নেই। তিমির তখন দৌড়ে বাইরে গেল, আমিও সাহস করে পেছন পেছন গেলাম। বাইরেও কেউ নেই, শুধু গভীর নিস্তব্ধতা। জঙ্গল থেকে ভেসে আসছে রাতের প্রাণীদের ডাক, কিন্তু জানলার নিচে মাটিতে পায়ের ছাপ, ছোট খালি পায়ের ছাপ। সকাল হতেই আমরা প্রিন্সিপালের কাছে গেলাম, সবকিছু খুলে বললাম সোনালীকে আর পাঠাতে হবে না। স্যার অবাক হয়ে গেলেন, বললেন, সোনালীকে? আমি তো সোনালীকে এখনো বলতেই পারিনি। গতকাল তার বাড়িতে গেছিলাম, কিন্তু সে বাড়িতে ছিল না। তার মা বলল সে নাকি আত্মীয়ের বাড়ি গেছে, তাই আমি ভাবলাম আজ আবার যাব। আমি আর তিমির একে অপরের দিকে তাকালাম। আমার মনে হলো যেন আমার মাথাটা ঘুরছে। মানে সোনালী আমাদের বাড়িতে আসেনি? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা তখন কাঁপছে। না তো, স্যার বললেন, তাকে তো বলাই হয়নি। তাহলে কে এসেছিল আমাদের বাড়ি? তার উত্তর আমরা নিজেরাও জানি না। পরে স্যার সোনালীর খোঁজ নিয়ে এলেন। সত্যি সোনালী গত 1 সপ্তাহ ধরে আত্মীয়ের বাড়ি গেছে, প্রায় 50 কিলোমিটার দূরে। তার মাও নিশ্চিত করল যে সোনালী গত 3 দিন বাড়িতেই আসেনি। তাহলে যে মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল, সোনালীর পরিচয় দিয়ে কাজ করছিল, সে কে? আমি বাইরে বেরিয়ে বুধিয়াকে জিজ্ঞেস করলাম। বুধিয়া সব শুনে মাথা নাড়ল, বলল, আমি তো বলেইছিলাম ওই বাড়িতে কিছু আছে। জঙ্গলের ভেতরে অনেক কিছু থাকে যা মানুষের রূপ নিতে পারে, হয়তো এরকমই কিছু। স্থানীয় অন্য মানুষেরাও বলল, এই এলাকায় নাকি চুড়েলের কথা শোনা যায়, এক ধরনের অশুভ প্রেতাত্মা যা মানুষের রূপ ধরে আসে, বিশেষ করে যুবতী মেয়েদের রূপ। তারা মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতি করে। আমরা আর সেই বাড়িতে থাকতে পারিনি। পরদিনই অন্য একটা ছোট বাড়িতে উঠে গেলাম। একটাই ঘর, অনেক ছোট কিন্তু নিরাপদ, গ্রামের মাঝখানে। সেই দিনের পর সোনালী, মানে যে মেয়েটি সোনালীর পরিচয় দিয়েছিল, তাকে আর কখনো দেখা যায়নি। আমরা অবশ্য আলাদা করে তার খোঁজ করিনি, কিন্তু সবাই বলল যে কেউ তাকে দেখেনি। কিন্তু মাঝে মধ্যে রাত্রে আমি যখন একা থাকি, আমার মনে হয় জঙ্গলের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে জানলা দিয়ে ভেতরে। আর মনে হয় সোনালীর সেই খিলখিল হাসির শব্দ খুব দূর থেকে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। আসল সোনালী পরে ফিরে এসেছিল। সে এখন একটা অন্য বাড়িতে কাজ করছে। আমার সঙ্গে তার একবার বাজারে দেখা হয়েছিল। সে আমাকে দেখে নমস্কার করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি সোনালী নামের অন্য কোনো মেয়ে আছে যে লোকের বাড়িতে কাজ করে? সোনালী মাথা নাড়ল, বলল, না দিদি, আমি তো সেরকম কিছু জানি না। যাই হোক, আমরা এখন নিরাপদে আছি। এই ছোট বাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু সেই 3টে দিনের অভিজ্ঞতা আমার মন থেকে মুছে যাচ্ছে না। আমি প্রায় প্রতি রাত্রে স্বপ্নে দেখি সেই মেয়েটাকে। সে জানলার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে তাকিয়ে আছে। আরও কিছু ছোটখাটো ঘটনা ঘটেছিল সেই 3 দিনের মধ্যে, যেটা আমি আর এই চিঠিতে লিখিনি। যেমন একবার রান্নাঘরের সমস্ত বাসনপত্র নিজে থেকেই মেঝেতে পড়ে গিয়েছিল। আর একবার বাথরুমে ঢুকে দেখি আয়নার কাঁচটা হঠাৎ কখন যেন ফেটে গেছে। যাই হোক, তিমির বলে এসব ভুলে যেতে, কিন্তু আমি বলতে পারি না। আমি কতদিন এই ভয় নিয়ে বাঁচবো জানি না। মাঝে মধ্যে মনে হয় আমরা বোধহয় ভুলই করেছি এখানে এসে।
এই জঙ্গলে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে, এমন অনেক কিছু যা মানুষের সীমানায় থাকে না। শতাব্দী দাস, রাজা ভাত খাওয়া, আলিপুরদুয়ার। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।